প্রেম করে বিয়ে করেছি বলে কত কি সহ্য করতে হচ্ছে আমাকে আজ 7টা বছর ধরে। আমার মা তো কিছু দেয়নি, দিতে পারিনি। ভাবলাম হয়তো ছেলেটা হওয়ার পরে সব ঠিক হয়ে উল্টোপাল্টা চিন্তা আসে মাথার মধ্যে, কিন্তু পারি না। ছেলের মুখের দিকে তাকিয়ে আমার বর আর আমার মা বাবা, বাকি আর কেউ কোনোদিনও বলতে পারবে না যে আমার ছেলের জন্য কিচ্ছু করেছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। দিস ইজ মি নন্দিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এনএস লাইফ। চলে আসলাম আরও একটা নতুন ভিডিওর সাথে। তো আজ হলো বুদ্ধ পূর্ণিমা, বীরনগরে উলেচণ্ডী মায়ের পুজো আছে। তো প্রতি বছরের মতো এবছরও যাবো পুজো দিতে। এখন তো বাজে সকাল 8:30। উঠলাম জাস্ট, উঠে কী করছো, উঠে ঘরটার ঝাড় দিয়ে ঘরটার মুছলাম কোনো রকম। এখনও কিছু কাজ বাকি রয়েছে। তো ছেলে আমার এই যে উঠে বসে আছে, যে কারণে আমি কাজ করতে পারছি না। আর ওর বাবা ভোরবেলা ভাড়াই গেছিলো, এসে ঘুমোচ্ছে। দেখি একটু বেলা করেই যাবো, কারণ এই টাইমে গেলে অনেক ভিড় হবে, ছেলেকে নিয়ে পুজো দিতে পারবো না। বিকেলের দিকে গেলে হয়তো ভিড়টা একটু ফাঁকা হয়ে যায়, তখন গিয়ে পুজোটা দেখবো। তো এদিকে কাজকর্ম তো আমার কোনো কিছুই আগায়নি কোনো রকম, শুধু ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি। তো ছেলে উঠে গেছে আর ওর বাবা তো ঘুমোচ্ছে, তাই ভাবলাম ছেলেকে খাওয়ারটা করে খাইয়ে নিই। আর অনেক সকালবেলা আজকে উঠে গেছে ছেলে, তাই ভাবলাম খাইয়ে ঘুমো পাড়িয়ে দিই। খাচ্ছ তুমি, খাচ্ছ? কি মাতারা কই পাবো? মাতারা ওখানে ফটো আছে, মা তারা বললেই তাকালো, তাই না? কই মাতারা? ওইটা মাতারা কেউ চেনে? ওটা বড় মা। বড় মা কই? ওটা তো মা তারা। একবার বড় মার দিকে তাকাবে, একবার মা তারা। কই মা তারা? মা তারা কই? মা তারা, মা তারা কই? ওইটা নম করো, একটু নম করো। একবার বড় মা, একবার মা তারা। বাজে 10:30, এখন এই যে বিছনা আমার এই অবস্থা। দোকানে গেলাম, কিছু জিনিস আনার ছিল। ছেলের জামা কাপড়গুলো ধুতে পারছিলাম না, সার্ফ ছিল না। আমার বদ্ধ ঘুমাচ্ছিল, সকালে ভাড়াই গেছিলো, 3টের দিকে ভাড়াই গেছিলো এয়ারপোর্টে। তো এসে ঘুমাচ্ছিলো বলে ছেলেকে আবার আমি সকালে খাইয়ে ঘুম পাড়ালাম। ঘুম পাড়িয়ে দোকানে গেলাম, কিছু জিনিস নিয়ে আসলাম। সার্ফ, কলগেট মলগেট এগুলো ছিল না, ছেলের টুকিটাকি যেগুলো খায়, মুড়ি সুজি ওগুলো নিয়ে আসলাম। ছেলের জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। এখন ওর বাবা উঠলো, আমি এখন বিছনা গোছাবো। পুজো দিতে যাবো কখন, যদিও ভাবছি এখন গেলে ভিড় হবে। আর আমার পেছনে এগুলো একটু ইগনোর করে, কিচ্ছু করার নেই। বাইরে রোদই উঠছে না, 2 দিন ধরে বৃষ্টি, এগুলো সব ঘরেই মেলা রয়েছে। তো এই যে আজকেও 1 গামলা বেরিয়েছে। তোমাদের তো এর আগে আমি বলেছি আমার কাচাকুচি রোজ থাকে এরকম 1 গামলা করে। তো এগুলো কাচতে হবে, আগে এগুলো ভিজিয়ে দিই। পাপান এই যে এদিকে আসো। মাতারা কই গো? মাতারা, মাতারা কই? মাতারা দেখো তাকাচ্ছে, ওই যে ফটো। কই মাতারা? পাকা বুড়ো সব জানি। আর আজকে বিছনাটা এখানটায় পুরো জল ঢেলে ভিজিয়েছে। এমনি রোদ টোদ উঠছে না, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ফ্যানটাও চালানো যাচ্ছে না। কেন ভিজিয়েছো? ওর খাবারটা করে ঠান্ডা করতে রেখেছিলাম এখানটায় একটা বাটির মধ্যে জল নিয়ে, ব্যাস ফট করে একদম থাবা মেরে পুরো জল উল্টিয়ে এক জায়গাটা পুরো ভিজিয়ে দিয়েছে। এগুলো তুলে যে রোদে দেবো তাও লাভ নেই, কারণ রোদই ওঠেনি। ওদিকে সব কাচাকুচি কমপ্লিট করে স্নান টান করে এসে তার আগে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। ছেলেকে এখন ঘুম থেকে ডেকে তুললাম। 3টে বেজে গেছে, যাবো পুজো দিতে, রেডি করাবো ছেলেকে, নিজেও রেডি হতে হবে। আমার মানে কোনো জায়গায় যেদিন বেরোবো সেদিনকে আমার ছেলে আর ঘুম থেকে ওর সহজে ঘুম ভাঙে না। আর অন্যদিন কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে যায়। তোকে লিটারেলি আজকে আমি ডেকে তুললাম, তারপর ওকে এখন রেডি করাবো। তো ওদিকে এসে রেডি হয়ে গেছে আমি, আমরা সবাই রেডি হয়ে গেছে, এখন বেরোবো পুজো দিতে যাওয়ার জন্য। আর এই কুর্তিটা আমি পয়লা বৈশাখে কিনেছিলাম, পয়লা বৈশাখের জন্য। তো এখন চলো বেরোনো যাক। তো আজকের দিনটা আমার ভালোভাবে শুরু হলেও
শেষটা কিন্তু ভালো হয়নি। যতই আমি আজকে পুজো দিতে যাই ঠাকুরের কাছে, ভেবেছিলাম আজকে দিনটা অন্তত ভালোভাবে যাবে, কিন্তু না, আমার সুখ আমার শান্তি সে তো অনেকের সহ্য হয় না। তো আজকে আমি অনেক কিছু বলবো তোমাদেরকে, লাস্ট অব্দি ভিডিওটা দেখো, অনেক কিছু জানাবো তোমাদেরকে। তোমরা সবাই এখন রেডি। আমরা এখন বাজে কটা, প্রায় মনে 4:45 কি 4টে বিকেল। তো এখন যাব। তো এই যে চলে এসেছি, আর এখানে পুজোর জন্য ডালা নিচ্ছিলাম। প্রায় সব দোকান উঠেই গেছে, একদম যেখানে পুজো হয় ওখানে মণ্ডপের সামনে কিছু দোকান ছিল, ওখান থেকে ডালাটা নিয়ে নিয়েছি। আর রাস্তায় যেতে আসতে কোনো ভিডিও করতে পারিনি, কারণ বাইকে গেছি ছেলেকে নিয়ে, এক হাতে ছেলেকে ধরে এক হাতে ভিডিও করা অতটা রিস্ক একদমই নিইনি আমি। তো এবার পুজো কিন্তু খুব ভালো মতো দিতে পেরেছি, যেহেতু একদম ফাঁকা ছিল, এত বেলায় এসেছি, ছেলেকে নিয়ে ভিড়ে আসতে পারবো না, পুজো দিতে পারবো না। আর এর আগে যতবার পুজো দিয়েছি, মানে ব্রাহ্মণ যে কী মন্ত্র পড়ে সেটাই শুনতে পাই না, ঠিকঠাক অঞ্জলি দিতে পারি না, ফুল ছুরি কার গায়ে পড়ে না পড়ে। এবার সত্যি খুব ভালোভাবে পুজো দিতে পেরেছি, দেখতেই পাচ্ছ ফাঁকা হয়ে গেছে। আসলে অনেক রাতের থেকে, মানে ভোর 3টের থেকে পুজো শুরু হয়, সারাটা দিন এরকম পুজো হয়, বেলায় প্রায় ভিড় কমেই যায় বলতে গেলে। আর এখানে যেসব মেলা দোকানপাট বসে সেটা তো উঠে আবার বিন্যাগড়ে আরেকটা মেলা হয় ভেতরের দিকে, তো সেখানে গিয়ে বসে, তাই বিকেল হতে হতে প্রায় দোকানপাট অনেক উঠে যায় বা ভিড়টাও কমেই যায়। তাই এই টাইমটায় গেলে ভালোভাবে পুজোটা দেওয়া যায়। তো পুজো দেওয়ার পর কিছুক্ষণ ঘুরি মেলায়, তারপর চলে এসেছিলাম বাড়িতে। আর তখন অবধি জানি না যে আমার কপালে এত কষ্ট আছে বাড়িতে যাওয়ার পর, এমন কুরুক্ষেত্র বাঁধবে সব আমার সাথে। আর আসার পরও কোনো ভিডিও করতে পারিনি, মন মেজাজ আর ভালোই ছিল না, ভিডিও করার মতো অবস্থায় ছিলাম না আমি। প্রেম করে বিয়ে করেছি বলে কত কি সহ্য করতে হচ্ছে আমাকে আজ 7টা বছর ধরে। গালাগালি, বাড়ির থেকে বেরিয়ে যাওয়ার হুমকি, চুলের মুঠি ধরে বাড়ির থেকে বের করে দেবে, সেসব শুনেও চুপ করে আছি। কেন? প্রেম করে বিয়ে করেছি, সহ্য করতে হবে আমাকে। আমার বাবা মা তো কিছু দেয়নি, দিতে পারি, তবে আমার বাবা মা তুলেও দিয়ে যায়নি এই বাড়িতে আমাকে। যে আমার মেয়েকে আমি খেতে পড়তে দিচ্ছি না, দিতে পারছি না, আপনারা রাখে, তাও পারিনি, আমি নিজের ইচ্ছায় এসেছিলাম। আমার বাবা মা, আমার ফ্যামিলির সমস্ত লোক অমত ছিল যে আমি যাতে বিয়ে না করি এইখানে। আমার ফ্যামিলির অর্ধেক লোক আমার সাথে কথাও বলে না এই কারণে। আমি নিজের মতো নিজের ইচ্ছাই বিয়েটা করেছি বলে। অবশ্য তারা ঠিকই করেছে আমার সাথে কথা না বলে, তারাই ঠিক এখন মনে হয়, তারা ঠিক কথাই বলেছিল যে আমার বাবা মা তো আমার সুখের জন্য, আমার মুখে হাসি দেখার জন্য মেনে নিয়েছে, আমার সমস্ত জেদ মেনে নিয়েছে। আজকে তাদেরকেও অপমান হতে হয় কথায় কথায়, সহ্য করে, কী করবে, তারা চায় আমি যাতে ভালো থাকি, আমি তো ভালো থাকতে পারছি না। আর বাবা মাকে সবাই ছিঁড়ে খাচ্ছে, যা নয় তাই বলছে, অপমান করছে, উল্টোপাল্টা কথা বলছে, আমার নামে বদনাম করছে, তাও শুনছি 7 বছর ধরে। কারণ আমি চাই সংসার করতে, সুখে থাকতে চাই, কিন্তু পারছিই না। ভাবলাম হয়তো ছেলেটা হওয়ার পরে সব ঠিক হয়ে যাবে, তাও আমি তো ছেলে পেটে থাকতে অনেক ভিডিও করেছি, যারা আমার ভিডিও দেখে তারা তো জানে কত কি সহ্য করেছি, বা আমার ছেলে আমার পেটে থাকতে আমার জন্য কে কী করেছে না করেছে সেটাও সবাই জানে। উল্টোপাল্টা চিন্তা আসে মাথার মধ্যে, কিন্তু পারি না ছেলের মুখের দিকে তাকিয়ে আর আমার বাবা মার কথা ভেবে। জানি না আমাকে আর কতদিন এত কিছু এভাবে সহ্য করতে হবে। কাকে বলবো? যাকে বলবো সেই তো বলবে যে সহ্য করো, সহ্য করলে নাকি ঠিক হয়ে যাবে একদিন। কবে ঠিক হবে? যতদিনে সব কিছু ঠিক হবে ততদিনে হয়তো সব শেষই হয়ে যাবে। আমার মা বাবা যারা আমাকে এত কষ্ট করে জন্ম দিল, বড় করলো, মানুষ করলো, আমার জন্য কত অপমান সহ্য করছে, সেগুলো আমিও মুখ বুজে সহ্য করছি। কী করবো? আমি তো সংসার করব। ভিডিওটা আজকে অনেক ভালোভাবে শুরু করেছিলাম, ভেবেছিলাম যে
পুজো দিতে যাচ্ছি, ভালো দিন, ভালোভাবে কাটবে, কিন্তু আমার জীবনে ভালো দিন আমার মনে হয় এমন কোনো দিনই নেই যেদিন আমার ভালোভাবে যায়। আমি আমার মা বাবা খারাপ হওয়ার আরও একটা কারণ আছে, যেহেতু আমার মা বাবা কিছু দেয়নি, দিতে পারিনি, তবু যতটুকু করেছে, যা দিয়েছে সব আমার মা বাবা। যদি আমার সংসারে 10%ও দিয়ে থাকে তাহলে সেটা আমার মা বাবাই দিয়েছে, অন্য কেউ না। আমার সেবা যত্ন আমার বাচ্চা হওয়ার জন্য যদি কেউ করে থাকে আমার মা বাবা, আমার ছেলের জন্য এখনও অবধি যদি কেউ করে থাকে আমার মা বাবাই। আমার বরের পরে আমার বর আর আমার মা বাবা, বাকি আর কেউ কোনো দিনও বলতে পারবে না যে আমার ছেলের জন্য কিচ্ছু করেছে। তারা ছেলের বউকে খারাপ বলতে পারে, ছেলেকে না, কারণ ছেলে তো ইনকাম করে, বয়সকালে তো ছেলে দেখবে। ছেলের বউ খারাপ, সে যদি বাড়ির থেকে তাকে যদি তাড়িয়েও দিতে পারে, একটা দেখে নিয়ে আসবে, ছেলের বউ তো আবার হবে, ছেলে তো আবার হবে না, তাই না? ছেলেকে আবার বিয়ে দিতে পারলে তো ছেলের বউ আবার হয়ে যাবে, ছেলে তো আর হবে না, তো ছেলেকে তো খারাপ বলা যাবে না। ছেলের বউকে যা ইচ্ছা তাই বলা যাবে, ছেলের শ্বশুরবাড়ির লোককে যা ইচ্ছা তাই বলা যাবে, ছেলের ইনকামে তো খেতে হবে। আর ছেলে খারাপ কখনো যখন ছেলে দেয় না, ছেলে দিতে পারলে ছেলে ভালো, ছেলে যদি দিতে না পারে তখন ছেলেও খারাপ। ছেলে যদি বড় হয়ে ভুল করে কখনো প্রতিবাদ করে ফেলে তখন ছেলে খারাপ, ছেলে যদি সব কিছু দেখেও চোখ মুখ বন্ধ করে থাকে তখন আবার ছেলে ভালো। বাবা মা হয়ে যাওয়া তো মুখের কথা না, তাই না? বাবা মা হতে গেলে একটা সন্তানকে জন্ম দেওয়া, বড় করা অনেক কষ্ট, তারপর গিয়ে মা বাবা ডাকটা শুনতে হয়। যেমন আমার ছেলেকে আমি 9টা মাস পেটে রেখেছি, এত কষ্ট করে জন্ম দিয়েছে, এত কষ্ট করে আস্তে আস্তে বড় করছি, তারপর গিয়ে আমাকে মা ডাকটা ও ডাকবে, আমি শুনবো। যখন বড় হবে আমার ছেলে, যখন আমি বিয়ে দেবো, একটা পরের বাড়ির মেয়ে এসে যখন আমাকে মা বলে ডাকবে, আমি তো কোনো কষ্ট ছাড়াই, কোনো কিছু ছাড়াই তার মুখ থেকে মা ডাকটা শুনছি, বাবা ডাকটা শুনছি, তাই না? তাকে তো আরও বেশি করে যত্ন আদর দিয়ে রাখাটা উচিত। আর যেই শ্বশুর ছেলের বউকে উল্টোপাল্টা গালাগালি দেয়, যা নয় তাই বলে, সেসব মানুষকে কি মা বাবা বলে ডাকা যায়? আমার বাবা তো ভোট দিতে এসেছিলো এখানে, মা বাবা দুজনই এসেছিলো। মা বাড়ি চলে গেছে, মার কাজ আছে, বাবা এখানে রয়েছে কয়েকদিন। আমাদের তো এখানে বাড়ি রয়েছে, বাবা আমার বাড়িতে থাকে না, নিজের বাড়িতেই থাকে। যেদিন এসেছিলো ভোট দিতে ওই দিনকে বাড়িতে রান্না বান্না করেছিলাম, মানে বাজার হাট আমার বরই টাকা দিয়ে গেছিলো, আর আমি বাবাকে দিয়ে বাজার হাট করিয়েছিলাম, রান্না বান্না করেছি, খাওয়া দাওয়া করে মা বিকেলে চলে গেছিলো। বাবা এখনও আছে, আসলে রেশন কার্ডটা বন্ধ হয়ে গেছে বলে বাবা ঠিক করবে বলে কয়েকদিন আছে, যে দৌড়ি করে রেশন কার্ডটাকে ঠিক করে তারপর আবার ওখানে চলে যাবে বেড়াতে। বাবাই বিকেল করে, মানে আসলে বাবা থাকলে বাবা আমার বাড়িতে খায় না, তো যদি আমি কখনো জোর করে রান্নাবান্না করি, যদি বলি যে এসো, তবে না হলে তেমন বাবা আসতেও চায় না, কেউই আসতে চায় না আসলে ব্যবহারের জন্য। ভালো খাওয়া ভালো করা সে তো সবাই করে, তাই না? মানুষ কারো বাড়িতে গেলে ভালো ব্যবহারটুকু আশা করে, যখনই আসবে তখনই যদি অপমান হয়, কার তাদেরকে মানে কত সহ্য করবে? আর দিনের পর দিন যদি অপমান হতেই থাকে হতেই থাকে, আর আমি বা কত সহ্য করবো আমার বাবা মার অপমান? আমার তো খারাপ লাগে, তারা তো আমাকে জন্ম দিয়েছে, বড় করেছে, বিয়ে করেছি বলে কি, প্রেম করে বিয়ে করেছি আমরা, আমার গরিব কিছু দিতে পারিনি বলে কি সব সহ্য করতে হবে তাদেরকে? তো কালকে আসার পরে বাবা এসেছিল বিকেলবেলা, আমার বাবা বিকেল করে সারাদিন একবারও আসে না, ওই বিকেল টাইমটুকু আসে, এসে কাকানের সাথে একটু খেলে, ওকে একটু কোলে নেয়, তারপর আবার বাড়ি চলে যায়। তো হুটহাট অপমান করে দেয় আসলে পরে। আমার বাবা নাকি চোরের মতো আসে তাদের বাড়িতে, তারা টের পায় না, তাদের সামনে দিয়ে আসে, তাদের ঘরের সামনে দিয়ে আসে, তারা টের পায় না। এসব সহ্য করা যায় শুনে? তো কালকে আসার পর সেই ঝামেলা, সেই অশান্তি, যে কারণে আমি আজকে এতগুলো কথা বলতে বাধ্য হয়েছি। মানে সোশ্যাল মিডিয়াতে অনেকে বলবে ঘরের ঝামেলা সোশ্যাল মিডিয়াতে আনার কী দরকার আছে, লোকে হাসবে, জানি। আমি আসলে এই পাড়াতেই বড় হয়েছি, এই পাড়ায়
এখানেই জন্মেছি, এখানেই বড় হয়েছি, এখানেই বিয়ে হয়েছে, সবাই আমাকে চেনে পাড়ার আমি কেমন মেয়ে না মেয়ে। তবু বাড়ির থেকে একটু বেরোই না। ওই এক বান্ধবী আছে, সেখানে যাই, ওর সাথে রাস্তায় দেখা হলে কথা বলি, ব্যাস ওইটুকু। নিজের বাড়িও যাই না, এখানে বাড়ি রয়েছে আমার, ওই বাড়িও যাই না। আর কেউ বলতে পারবে না আমি এই পাড়ার মেয়ে হয়েও বিয়ে হওয়ার পর আমি কারোর বাড়িতে গেছি, গিয়ে গল্প করেছি, পাড়ায় দাঁড়িয়ে অন্য কোনো বউদের সাথে গল্প করি বা কিচ্ছু না। কাজকর্ম করি, ছেলেকে সামলাই, দিয়ে ঘরে বসে থাকি। ভিডিওটা আমার ভালো লাগে করতে, নিজের পায়ে দাঁড়াতে চাই। আসলে আমি এটা বুঝে গেছি যে মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়ানো ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ। বেঁচে থাকার জন্য নিজের পায়ে তোমাকে দাঁড়াতেই হবে। আর সংসার করতে গেলে খালি বর ভালো হলেও হয় না। কতক্ষণ থাকবে বর তোমার সাথে বাড়িতে? সে তো পুরুষ মানুষ, তাকে কাজে যেতে হবে, তাই না? তো যাই হোক, অনেক কথা বলেছি। এরপর যদি কোনো কিছু ডিটেলসে বলতে হয় কখনো আমাকে, তাহলে বলবো, জানাবো। তো এখন এইটুকুই।